এবং আমরা এটাও জানি এস আলমের সাথে সালাউদ্দিন সাহেবের একটা ভালো সম্পর্ক, আর এই সম্পর্কটা যে কতটা গভীর, উনি শিলং থেকে আইসা যে প্রথম গাড়িতে উঠছিল ওই গাড়িটা ছিল এস আলমের। এটা নিয়ে তো অনেক রকম কথাবার্তা হয়েছে। উনি কিন্তু বলছে যে আমি জানতাম না ওইটা কার গাড়ি, কিন্তু পাবলিক কিন্তু জানে এস আলমের সাথে আপনার গভীর সম্পর্ক, আপনার ছেলে এস আলমের এখানে চাকরি করে, এরকম কথা তো আমরা শুই না আসতেছি। এখন এই কথাগুলো আমি কেন বলতেছি? এই জন্য বলতেছি, আজকে যদি সংসদে অর্থমন্ত্রী আমির খসরু সাহেব এই ইসলামিক ব্যাংক নিয়ে কথা বলতো, তাহলে কিন্তু এই কথাটা সামনে আসতো না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাটপারি করতে যেয়ে জাতীয় সংসদে এবার ধরা খেয়েছে, এবার ক্ষমা চাইতে শুরু করেছেন। ব্যাংকটাকে ধ্বংস করেছেন শেখ হাসিনা এস আলমকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আমরা এখন স্পষ্টত দেখতে পাচ্ছি সেই এস আলমকে আবার ফিরে আসার পথ করে দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারদের মাসিক 20,000 টাকা এবং ABC ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20, 15 ও 10,000 টাকা মাসিক ভাতা অব্যাহত থাকে। স্পিকার বলছেন যে ধর্মমন্ত্রী কি আছেন? নাই। তার অনুপস্থিতিতে প্রশ্নের উত্তর দিবেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাস্যকর, বড়ই হাস্যকর এটা। যাই হোক, তিনি বক্তব্য দিতে যে 5টি অসত্য কথা যেটি বলেছেন, প্রথমেই তিনি বলেছেন, আসসালামু আলাইকুম দর্শক, কিছু গুরুত্বপূর্ণ এবং সুখবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে। শেখ হাসিনাকে তাড়াতে যারা শহীদ হয়েছেন, শেখ হাসিনার আমলকে ধ্বংস করতে যারা শহীদ হয়েছেন, শেখ হাসিনার মতো এই ফ্যাসিস্টকে দেশছাড়া করতে যারা শহীদ হয়েছে, যাদের চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, যারা পঙ্গুত্ব হয়েছে, এবং কি যারা এই দেশের জন্য লড়াকু সৈনিক হিসাবে গঠিত হয়েছে, তাদের জন্য বড় সুসংবাদ আছে। আর অন্যদিকে সরকারি দলীয় বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তার জন্য দুঃসংবাদ আছে বলতেই পারে। বর্তমানে ইসলামী ব্যাংক নিয়ে নানান আলোচনা সমালোচনা চলছে। এই যে এস আলম ইসলামী ব্যাংকের কত বড় ক্ষতি করেছে সেটা মোটামুটি কারোরই জানা বাকি নেই। শেখ হাসিনার আমলে এস আলম ইসলামী ব্যাংক ধ্বংস করে দিয়েছিল। তো এখন আবার সেই এস আলমের হাতেই নাকি ইসলামী ব্যাংক চলে যাচ্ছে, এবং এস আলমের সাথে গভীর সম্পর্ক রয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে। ভাই দেখেন, মানুষের মুখ কিন্তু বন্ধ করা যায় না ভাই। মানুষ, একটা কথাই আছে, যেটা ঘটে সেটাই কিন্তু রটে। যেটা ঘটে সেটাই রটে, যেটা ঘটে না সেটা কিন্তু রটে না। এখন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি বিশ্লেষকরা নানানভাবে বিশ্লেষণ করছে, যেটার অংশ বিশেষ হয়তো আপনারা ভিডিওর শুরুতেই দেখেই অলরেডি বুঝতে পেরেছেন। তাই মূলত খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়। একটু ধৈর্য সহকারে আজকে দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে আমি বিশ্বাস করি আজকের এই এপিসোডের মাধ্যমে অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো চলুন কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবো। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। তবে আপনাদের নিরাশ হওয়ার দরকার নাই, আপনাদের জন্য একটা সুখবর আছে। সেই সুখবরটা আমি আপনাদেরকে দিব। তার আগে ইসলামী ব্যাংকের আজকের এই পরিস্থিতি কেন তৈরি হলো, এর কার্যকারণটা একটু ব্যাখ্যা করা দরকার। আপনারা জানেন, গত 9 জুন সংসদের ভিতরে দাঁড়িয়ে বাংলাদেশের দুজন মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী, একজন হচ্ছে অর্থমন্ত্রী আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তারা ব্যাংকিং বিষয়ে কথা বলেছে, বিশেষ করে ইসলামী ব্যাংক সম্পর্কে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী দুজনের বক্তব্যই খুব মনোযোগ দিয়ে শুনেছি, এবং দুজনের বক্তব্য শোনার পরে ব্যাংকের একজন গ্রাহক হিসেবে এবং বাংলাদেশি হিসেবে আমরা যার পর নাই হতাশ হয়েছি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কোনো ব্যক্তি যদি এই ধরনের বালখিল্য, অসত্য এবং অপতথ্য জাতিকে প্রদান করেন, তাহলে সেখানে আস্থার জায়গা ফিরে আসাটা খুবই কঠিন হয়ে পড়ে। এখানে তিনি গায়ের জোরে কথা বলেছেন, এবং তার বক্তব্য শুনে মনে হয়েছে অর্থনীতি সম্পর্কে তার বিন্দু বিসর্গও কোনো ধারণা নেই। অনেকেই আমরা বলছি যে সালাউদ্দিন আহমেদ এত জ্ঞানী যে তিনি যখন দাঁড়ান তখন সবাই থরথর করে কাঁপে, তার যুক্তির কাছে কেউ দাঁড়াতে পারে না, যার কারণে সবাই তার বিরোধিতা করে। বিষয়টা আসলে সেটা না। আমরাও আগে মনে করতাম, এমন ধারণা পোষণ করতাম, কিন্তু গতকাল ব্যাংকিং এবং অর্থনীতি সম্পর্কে তার যে বক্তব্য, এই বক্তব্য শোনার পরে আমাদের কাছে মনে হয়েছে মূলত তিনি আসলে কিছুই জানেন না। তিনি গোলার জোরে কথাগুলো বলেন এবং তার যুক্তি আপাতত তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। পরবর্তীতে কিছুক্ষণের ভিতরেই ওইগুলো মিথ্যা প্রতিপন্ন হয়, এবং তখন তিনি আর এই ব্যাপারে কোনো মন্তব্য করেন না। তিনি অন্তত 5টি মিথ্যা কথা বলেছেন সংসদে দাঁড়িয়ে। মজার ব্যাপার কি জানেন? 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরে এই যে সরকার গঠন করলো বিএনপি, এই সরকার গঠন করার পরে সালাউদ্দিন আহমেদ এমন একটা জায়গায় যে উপস্থিত হয়েছে, তিনি অর্থমন্ত্রীর কথাও তিনি বলেন, আইনমন্ত্রীর কথাও তিনি বলেন, প্রধানমন্ত্রী উপস্থিত থাকার পরেও প্রধানমন্ত্রীর পক্ষে তিনি বক্তব্য দেন। সর্বশেষ আমরা যে হাস্যকর কথাটি শুনেছি, ধর্মমন্ত্রী, এই আজকে আমি যখন ভিডিও করছি, আজকে ধর্মমন্ত্রীর অনুপস্থিতিতে স্পিকার বলছেন যে ধর্মমন্ত্রী কি আছেন? নাই। তার অনুপস্থিতিতে প্রশ্নের উত্তর দিবেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাস্যকর, বড়ই হাস্যকর এটা।
যাই হোক, তিনি বক্তব্য দিতে যে 5টি অসত্য কথা যেটি বলেছেন, প্রথমেই তিনি বলেছেন যে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের নামে অর্থাৎ আরডিএস প্রকল্পের নামে 22,000 কোটি টাকা জামাতকে দিয়ে দিয়েছে এবং এই টাকা তারা লুটপাট করে নির্বাচনী খাতে ব্যয় করেছে। বিগত সময়ে 11,000 কোটি এবং 5 আগস্টের পরে 11,000 কোটি টাকা এটা তারা লুটপাট করেছে। প্রকৃতপক্ষে আরডিএস সম্পর্কে আমাদের একটু জানা দরকার। আরডিএস প্রকল্পটি কিন্তু ইসলামী ব্যাংকে প্রতিষ্ঠিত হয় 1995 সালে। 2025 সাল পর্যন্ত এই প্রকল্পের সদস্য সংখ্যা 17,46,000 এবং বাংলাদেশের 34,900টি গ্রামে এই প্রকল্প এখন বর্তমান কাজ করছে এবং 2023 সালের ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ হচ্ছে 5,179 কোটি টাকা। একটু ভালো করে হিসাব রাখবেন, 5,179 কোটি টাকা ডিসেম্বর 2023 সাল। 2024 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মোট বিনিয়োগ প্রদান করা হয় 687 কোটি টাকা। আর 2024 সালের 1 জানুয়ারি থেকে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মোট বিনিয়োগ বেড়েছে 1487 কোটি টাকা। হিসাবটা একটু মিলান তো। 2023 সালের ডিসেম্বরে ছিল 5,179 কোটি, আর 2024 এবং 25 সালে এই 2 বছরে মোট বিনিয়োগ বেড়েছে 1487 কোটি টাকা। দুটোর যোগফল মোট 6,666 কোটি টাকা। 2025 সালের ডিসেম্বর মাসে ইসলামী ব্যাংক আরডিএস প্রকল্পের যে বার্ষিক প্রতিবেদন তৈরি করেছে সেখানে মোট বিনিয়োগের পরিমাণ দেখানো হয়েছে 6,666 কোটি টাকা। তাহলে যেখানে 1995 সাল থেকে 2025 সাল পর্যন্ত মোট বিনিয়োগের পরিমাণ 6,666 কোটি টাকা, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তথ্য দিলেন যে 11,000 কোটি টাকা আগে দিয়েছে আর বাকি 11,000 কোটি টাকা 2 বছরে এখন মোট 22,000 কোটি টাকা সেখান থেকে লুটপাট করা হয়েছে। এই যে অপতথ্য তিনি ছড়ালেন, এর হেতু কি? তিনি আরেকটি অপতথ্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইসলাম নয়। এটা একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন দায়িত্বশীল মন্ত্রী এই ধরনের বালখিল্য কথা বলতে পারেন? এই ধরনের অপেশাদার সুলভ কথা তিনি বলতে পারেন? ফখরুল ইসলাম আলমগীর অবশ্য মিটমিট করে হেসেছেন, টেবিল চাপিয়েছেন, আমি হলে এর প্রতিবাদ করতাম, তিনি তা করেন নাই। এরপরে তিনি আরো একটি অসত্য তথ্য দিয়েছেন, নাবিল গ্রুপ থেকে 700 কোটি টাকা ব্যাংকে জমা দিয়েছিল। এই 700 কোটি টাকা ব্যাংকে জমা হয় নাই, এটা একটি দল অর্থাৎ তিনি জামাতকে মিন করেছেন যে তারা নিয়ে নির্বাচনী খরচ করেছে। তার এই বক্তব্যের পরে মনে হয়েছে ব্যাংকিং সম্পর্কে তার ন্যূনতম কোনো ধারণা নেই। আসলে নাবিল গ্রুপের এই 700 কোটি টাকা কি হয়েছে জানেন? নাবিল গ্রুপের আগে যে বিনিয়োগ ছিল 700 কোটি টাকা, এটা কিন্তু সব বেনামে, অর্থাৎ নাম ছিল নাবিল গ্রুপের, টাকা নিয়েছে সব এস আলম। এরপরে নাবিল গ্রুপের উপরে যখন প্রেসার ক্রিয়েট করেছে ব্যাংক যে আপনার নামে যেহেতু বিনিয়োগ নেওয়া, এস আলম তো পালিয়ে গেছে, আপনি টাকা দেন। নাবিল গ্রুপ তখন বলেছে ঠিক আছে, আমাকে একটু সময় দেন, আমি আস্তে আস্তে দিব। এই সময় দেওয়া মানে হচ্ছে ব্যাংক ঋণ পুনঃতফসিল করে দেয়। এই পুনঃতফসিলের আবার কিছু বিষয় আছে। প্রথম বছরে ডাউন পেমেন্ট দিতে হয় 15%, দ্বিতীয় বছরে গিয়ে ডাউন পেমেন্ট দিতে হয় 30%, আর তৃতীয় বছরে গিয়ে ডাউন পেমেন্ট দিতে হয় 50%। এবং এই ডাউন পেমেন্টের পরে ঋণটা যখন পুনঃতফসিল করা হয়, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক করে দেয়, কোনো ব্যক্তির হাতে নয়, তখন এই ঋণটা রেগুলার ঋণ হয়ে যায়। নাবিল গ্রুপেরও তাই হয়েছে। তাহলে নাবিল গ্রুপের উনি তো দেখাচ্ছে, উনি বলেছেন যে তারা তো টাকা দিয়েছে, তাহলে এখনো তার লাইবিলিটি দেখাচ্ছে কেন? আসলে বিষয়টা তো ওইটা। শোনেন ভাইরা, যারা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহাজ্ঞানী, আপনারা তাকে বলবেন এই বিষয়ে পড়ালেখা করতে। এরপর তিনি আরেকটা অসত্য কথা বলেছেন, সেটার অবশ্য সাথে সাথে তিনি জবাব পেয়েছেন, বলেছেন এখানে এনসিপির কেউ উপস্থিত নাই। সাথে সাথেই এনসিপির একজন দাঁড়িয়ে বলেছে যে আপনি অসত্য কথা বলেছেন, আমরা এখানে 2 জন উপস্থিত আছি, মাননীয় স্পিকার আপনি তার এই বক্তব্য এক্সপান্স করুন। এরপর তিনি কথা বলেছেন চাকরিচ্যুতিদের ব্যাপারে। চাকরিচ্যুতিদের ব্যাপারে তিনি যে কথাটি বলেছেন সেটি তিনি মানবিক দিক থেকে যদি বলতেন সেটা একটা আলাদা বিষয় ছিল, কিন্তু তিনি বলেছেন তাদেরকে চাকরিচ্যুতি করা হয়েছে কোনো নিয়ম কানুন না মেনে। আপনার কাছে আমাদের প্রশ্ন, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল কোন নিয়ম নীতির ভিত্তিতে? আপনার কি জানা আছে এটা? আপনি নিশ্চয়ই জানেন, সবই জানেন। এরপর আবার তিনি বলেছেন যে 6,000 নতুন নিয়োগ দেওয়া হয়েছে, এর ভিতরে সবই দলীয়, একটি বিশেষ দলের। এই যে অসত্য তথ্যগুলো আপনি কেন দিচ্ছেন এটা আমরা বুঝি। এই বক্তব্যগুলো আপনার না, এই বক্তব্যগুলো আসছে সীমান্তের ওপার থেকে। কারণ আপনারা জানেন এস আলম কিছুদিন আগে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছে না ভারতে গিয়ে? ওই সময়ই তারা ভারতকে বলে এসেছে যে শেখ হাসিনা তো আর নাই, আমার কিন্তু ওখানে ফেরার পথ খুব রুদ্ধ, তো ওখানে আমার 2 জন খুব বিশ্বস্ত লোক আছে, এই 2 জনকে আপনি ভালো করে বলে দেন, ভারত সরকারকে বলেছে আপনি ভালো করে বলে দেন তারা যেন এই ব্যাংকটাকে আবার আমার কাছে ফেরত দেয়, না হলে কিন্তু মৌলবাদীর অর্থনীতি কিন্তু আবার চাঙ্গা হয়ে যাচ্ছে, আপনার কিন্তু সাড়ে সর্বনাশ হয়ে যাবে। ভারতকে বলেছে, ভারত এবার এই 2 জনকে বলেছে যে আবার ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে 5 আগস্টের পরে, তোমরা ওখানে কি করো? যার কারণে এখন স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী এরা এই ব্যাংকটাকে আবার ওই সেই আগের অবস্থায় যেভাবে লুটপাট করা হয়েছে, ফোকলা করা হয়েছে, ওইখানে নিয়ে যেতে চাচ্ছে। এই নিয়ে যাওয়ার পথে যে বক্তব্য দেওয়া দরকার সেটা তারা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে এই ব্যাংকের মালিকানা কে কিভাবে হয়েছে সেটা আলাদা ইস্যু, আলাদা ডিবেট, কিন্তু ব্যাংকের প্রকৃত মালিকের কাছেই তো ব্যাংক ফিরে যাবে। তার মানে এই কথার মাধ্যমে কিন্তু তিনি এইটা বলতে চাইলেন যে এস আলম হোসেন এই ব্যাংকের প্রকৃত মালিক। বিষয়টা এরকম যে ডাকাত আপনার সম্পদ ডাকাতি করে নিয়ে গেছে, এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন এই সম্পদ ডাকাত কিভাবে মালিক হয়েছে সেটা পরের হিসাব, কিন্তু এই সম্পদ ডাকাতের। এই হলো স্বরাষ্ট্রমন্ত্রী, আর কিছু থাকে? যাই হোক প্রিয় ভাই ও বোনেরা, আগেই বলেছি যে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো এক্সটার্নাল ব্যাপার, ব্যাংকের ইন্টারনালি কোনো সমস্যা নেই। আমি এই ব্যাংকটি নিয়ে যতটুকু গবেষণা করেছি তাতে আমি বুঝেছি ব্যাংক থেকে কিন্তু টাকা ছাড়া কেউ ফিরে যাচ্ছে না, প্রত্যেককে টাকা দেওয়া হচ্ছে, যেভাবে তারা পারছে ব্যাংকের কর্মকর্তারা তারা টাকা ম্যানেজ করে দিচ্ছে। কিন্তু এই টাকাগুলো যারা আপনারা তুলে নিয়ে যাচ্ছেন তারা কিন্তু 2 দিন পরে বা 5 দিন পরে আবার আপনারা সেই ব্যাংকেই জমা দিবেন। মাঝখান থেকে আপনারা এই যে অ্যাকাউন্টগুলো ক্লোজ করছেন এইখানের একটা ঝক্কি ঝামেলা আপনাদের পোহাতে হবে, আবার এগুলো থাকবে না। 2022 সালের যে ভয়ঙ্কর নভেম্বর, যেখানে অনেক বেশি ডিপোজিট, সেইখানে পুরা ভয়ঙ্কর নভেম্বরের ওই কয়টা দিনে কোনো শাখা থেকে 100 কোটি, কোনো শাখা থেকে 60-70 কোটি টাকা উইথড্র হয়েছে।
এইবার এখন পর্যন্ত 30-35 কোটি টাকা মাত্র উঠেছে। তার মানে ভয়ঙ্কর নভেম্বর কিন্তু এর থেকেও ভয়ঙ্কর ছিল। সেই সময় যেহেতু ব্যাংকটার কিছু হয় নাই, এরপরে 2024 সালের আবার ডিসেম্বরের শুরুর দিকে কিন্তু এরকম একটা গুজব উঠেছিল যে ব্যাংক 26শে ডিসেম্বর বন্ধ হয়ে যাবে। সেই 26শে ডিসেম্বর চলে গেছে, আবার 26 সালের ডিসেম্বর আসছে, ব্যাংক কিন্তু টিকে আছে। এই ব্যাংকের কিছুই হবে না। মাঝখানে 2-1 দিন একটু কষ্ট হবে, একটু অস্থিরতার ভিতর দিয়ে যাবে। আপনারা প্যানিক হবেন না, আতঙ্কিত হবেন না। ইসলামী ব্যাংকের প্রতি আপনারা আস্থা রাখুন। আপনাদের ভালোবাসার ব্যাংক, এই ব্যাংকের মালিক আপনারা। আপনাদের আমানতগুলো যদি আপনারা এখন তুলে নিয়ে যান, তাহলে ইসলামী ব্যাংকের এই দুঃসময়, তাহলে আপনারা কি তাদেরকে আরো বিপদে ফেললেন না? একটু ভেবে দেখবেন। ব্যাংকটির পাশে দাঁড়ান, আপনাদের ব্যাংক, আপনারা এটাকে রক্ষা করেন। কারণ ভারত এই ব্যাংকটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, সেইটাই বাস্তবায়ন করছে। চট্টগ্রাম কেন্দ্রিক একটি গ্রুপ আঞ্চলিকতাবাদের একটা চরম ব্যাপার এখানে কাজ করছে। অর্থাৎ তাদের এলাকার প্রতি তারা এতটা লয়াল যেন এটা রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র, এরকম একটা ব্যাপার। ইসলামিক ব্যাংক এখন বিএনপির ব্যাংক হয়ে গেল। আমির খসরু সাহেব, উনি অর্থমন্ত্রী, উনি বলছেন বিএনপির কাছে এই ব্যাংকটা নিরাপদ থাকবে, মানে ইসলামিক ব্যাংকটা এখন বিএনপির কাছে নিরাপদ থাকবে। আর মানে এর আগে কার কাছে ছিল এই ব্যাংকটা? এটা কি জামাতে ইসলামের ব্যাংক? না, নিশ্চয়ই জামাতে ইসলামের ব্যাংক না। কিন্তু যারা জামাত ইসলামের মাইন্ডের, ইসলামিক মাইন্ডের সিংহভাগই তারা, হ্যাঁ, ওইখানে যারা অ্যাকাউন্ট করছে তাদের মধ্যে শিবির, জামাত এবং ইসলামিক মাইন্ডের মানুষই বেশি এখানে অ্যাকাউন্ট করছে। অন্য ধর্মের কেউ নাই, প্রচুর আছে। কারণ এই ইসলামিক ব্যাংকের সুনাম চারিদিকে ছড়ায় গেছে। সুনামটা এই পর্যায়ে গেছিল যে 100টা ব্যাংক, পৃথিবীর 100টা ব্যাংকের মধ্যে একটা ব্যাংক ইসলামিক ব্যাংক, মানে 100টার মধ্যে ইসলামিক ব্যাংকের নাম আছে। তার মানে কোন পর্যন্ত সুনাম গেছে। এই যে বাহির থেকে যে আমাদের রেভিডেন্স আসে, তার 32 ভাগ রেভিডেন্স এই ব্যাংকের মাধ্যমে আসে। তার মানে কি, খুব তাগড়া একটা ব্যাংক। এর নিয়ম নীতি সবকিছুই মানুষের পক্ষে ছিল। মানুষের পক্ষে ছিল বলেই তো মানুষ ওইখানে যে অ্যাকাউন্ট করছে, মানুষের বিশ্বাস অর্জন করতে পারছে। এই ব্যাংকটা প্রথম প্রতিষ্ঠিত হয় 1982 সালে বা 83 সালে 3টা জায়গায়। সেটা কোথায়? ঢাকা, চিটাগাং আর সিলেটে 3টা ব্রাঞ্চ ওপেন হয়। তখন মীর কাসেম আলী সাহেব জড়িত ছিল। উনি যে মালিক তা বলছি না আমি, অনেকেই মালিক ছিল, কিন্তু মীর কাসেম আলী সাহেব জড়িত ছিল। আর সেই থেকেই আমরা অনেকেই জানি জামাত ইসলামের সাথে এই ব্যাংকটার সম্পর্ক আছে, যার জন্য আমরা সবাই ওই ব্যাংকে অ্যাকাউন্ট করছি। আমি নিজেও করছি। হ্যাঁ, আজকে ভাই টাকা আনতে পাঠাইছিলাম মাত্র 60,000 টাকা। অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে। যে দাঁড়ায় ছিল ও হচ্ছে আমার শ্যালক মাহফুজ। ও আইসা আবার বাসায় এটা বইলা দিছে। বাসায় বলার সঙ্গে সঙ্গে আমার বউ বলতেছে, হ্যাঁ হ্যাঁ আমার কি হবে, কারণ তার ছোট ছোট 2টা অ্যাকাউন্ট আছে, মানে এফডিআর আছে এই ব্যাংকে। এখন বলে যে এই টাকা তো উঠে আনতে হবে। আমি দূর চুপ থাকে তো কিচ্ছু হবে না, বিএনপির কাছে আছে, বিএনপি সরকারে আছে। এই ব্যাংকে যদি কিছু হয় সরকার মুখ দেখাইতে পারবে? মুখ দেখাইতে পারবে না, কারণ তারা তো দায়িত্ব নিয়ে নিছে। কিন্তু দায়িত্ব নেওয়ার আগে একটা সুন্দর কথা বলছে আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব। এই ব্যাংক নিয়ে কথা বলার কথা ছিল আমির খসরু সাহেবের, কিন্তু অর্থমন্ত্রীর জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এই ব্যাংক নিয়ে কথা বলছে, যার জন্য এটা চারিদিকে এখন আলোচনার অনেক মুখ আছে ভাই, অনেক দিক আছে। বিভিন্ন দিক নিয়ে মানুষ বিভিন্ন রকম আলোচনা করতেছে। এই আলোচনার মধ্যে আবার মধ্যমণিকে এস আলম, হ্যাঁ স্বাগতম এস আলম। ওনার নাম কখন থেকে এই ব্যাংকের সাথে জড়িত? শেখ হাসিনার আমলে 82-83 সালে যে ব্যাংকটা হয়েছিল, ওই ব্যাংকটা কিন্তু ধীরে ধীরে সারা বাংলাদেশে ছড়ায় গেল। এমন একটা পর্যায়ে চলে আসলো, এমন একটা বিশ্বাস অর্জন করলো। বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে তাদের মধ্যে সেরা ব্যাংক ইসলামিক ব্যাংক। ওই টাইমে আমরা দেখলাম শেখ হাসিনার আমলে মধ্যরাতে ওই যে ডিজিএফআই বা কারা কারা জানে, এগুলো শোনার কথা। আমার কাছে প্রমাণ তো নাই। ডিজিএফআই নাকি উঠায় নিয়ে যায় ওই ব্যাংক লেখা নিয়ে গেছে। ওই থেকে এই ব্যাংকের মালিক কে হয়ে গেল? এস আলম। উনি বিরাট অঙ্কের টাকা দিয়া এটা শেয়ার কিনা এটার মালিক হয়ে গেল, এবং আগের লোকজন ছড়ায় নিজের লোকজন বসাইলো। এরপর তো চলে আসলো 5ই আগস্ট। উনি তো পালায়া চলে গেলেন। পালাইতে হয় নাই, এর আগে থেকে উনি বিদেশে আছে। কারণ কি জানেন, এই সেরা ধনীরা কিন্তু ডিপ স্টেটের সাথে সম্পর্ক রাখে, ওনারও কিন্তু ডিপ স্টেটের সাথে সম্পর্ক আছে। এরপর থেকে উনি বাইর থেকে এই ব্যাংকের মালিকানা ফেরত আনার জন্য বহু রকম চেষ্টা করে যাচ্ছে। আমরা এর আগে অনেক রকম গুজব শুনছি যে বিএনপির নির্বাচনে প্রচুর টাকা ঢালতেছে। গুজব, আমার কাছে প্রমাণ নাই, এরকম গুজব শুনছি। এবং আমরা এটাও জানি এস আলমের সাথে সালাউদ্দিন সাহেবের একটা ভালো সম্পর্ক। আর এই সম্পর্কটা যে কতটা গভীর, উনি শিলং থেকে আইসা যে প্রথম গাড়িতে উঠছিল, ওই গাড়িটা ছিল এস আলমের। এটা নিয়ে তো অনেক রকম কথাবার্তা হয়েছে। উনি কিন্তু বলছে যে আমি জানতাম না ওইটা কার গাড়ি, কিন্তু পাবলিক কিন্তু জানে এস আলমের সাথে আপনার গভীর সম্পর্ক। আপনার ছেলে এস আলমের এখানে চাকরি করে, এরকম কথা তো আমরা শুই না আসতেছি। এখন এই কথাগুলো আমি কেন বলতেছি? এই জন্য বলতেছি, আজকে যদি সংসদে অর্থমন্ত্রী আমির খসরু সাহেব এই ইসলামিক ব্যাংক নিয়ে কথা বলতো, তাহলে কিন্তু এই কথাটা সামনে আসতো না। কোন কথাটা? যে সবাই বলতেছে সালাউদ্দিন সাহেব সমস্ত কল কাঠি নাড়তেছে, কারণ উনি তো ব্যাংক নিয়ে কথা বলতেছে। অর্থমন্ত্রী যে কথা বলবে ওই কথা উনি বলতেছে। উনি বলতে যায় কি বললো? খুব সুন্দরভাবে কাব্যিক ভাবে বললো, ইসলামিক ব্যাংক মানে ইসলাম না। কথাটা কিন্তু সত্য।
ব্যাংক আবার ইসলাম হয়ে যায় কেমনে? কোনো দলের টাইটেলে যদি ইসলাম থাকে সেটা ইসলাম না, এটাও সত্যি কথা। একটা দলের সাথে ইসলাম নাম আছে বলে সেটা ইসলাম হয়ে যাবে? নিশ্চয়ই না। কোনো ব্যক্তি, কোনো দল বা কোনো প্রতিষ্ঠান ইসলাম হইতে পারে না। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই যে সকালে ঘুম থেকে উঠি এবং ঘুমানোর আগ পর্যন্ত আমি কি করব এবং কি করতে পারবো না, আমি আমার পরিবারের সাথে কি ব্যবহার করব, মা বাবার সাথে কি ব্যবহার করব, পাড়া প্রতিবেশীর সাথে কি ব্যবহার করব, এবং আমি যদি ব্যবসা বাণিজ্য করি কিভাবে ব্যবসা বাণিজ্য করব, ওজনে কম দিলে আমার পাপ হবে, সঠিক ওজন দিলে আমি পুণ্য পাবো, সমস্ত কিছু নিয়েই তো একটা ইসলাম, পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। হ্যাঁ ভাই, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। কিন্তু এই ইসলামটা প্রচার করার জন্য তো ভাই কিছু প্রতিষ্ঠান লাগবে, কিছু সংগঠন লাগবে। যেমন এই যে মসজিদ, মসজিদ কি ইসলাম? না, মসজিদ তখনই ইসলাম যখন আমরা মুসলমানরা যাই ওইখানে নামাজ পড়বো, তারপরেই তো সেটা ইসলাম, মানে একটা প্রতিষ্ঠান। যেমন এই যে মাদ্রাসা, এটা একটা সংগঠন বলতে পারেন, একটা প্রতিষ্ঠান বলতে পারেন। সেটা কি দরকার? এই জন্য দরকার ইসলাম প্রচার করার জন্য। মসজিদ দরকার ইসলাম প্রচার করার জন্য, মাদ্রাসা দরকার ইসলাম প্রচার করার জন্য। ঠিক তেমনি ভাবে ইসলামিক আদর্শ, ইসলামিক মূল্যবোধ যদি আমি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে মসজিদ যেমন দরকার, মাদ্রাসা যেমন দরকার, তেমনি একটা ব্যাংকও দরকার। এটা ইসলামিক মাইন্ডের অনেকের মাথার মধ্যে যখন এই চিন্তাটা আসলো, তখনই কিন্তু এই ইসলামিক ব্যাংকটা প্রতিষ্ঠিত করা হলো 1982 সালে ঢাকা, চিটাগাং আর ওই সিলেটে। চিন্তা ভাবনাটা কি ছিল? যেখানে যারা টাকা জমা দিবে, যে মানুষ যখন এই আমানতটা এই ব্যাংকে রাখবে, তাদের আমানতটা নিয়ে কি কাজে লাগানো হবে, ওই কাজ থেকে যে লাভবান হওয়া হবে, সেই লাভের অংশ সবাইকে কিভাবে বন্টন করা হবে, সব কিছু মিলায় কিন্তু এই ব্যাংকটা মানুষের মন কাইরা নিছে। মানুষের মধ্যে একটা ধারণা চলে আসছে জামাতে ইসলামের ব্যাংক এটা। আসলে জামাতে ইসলামের ব্যাংক না, ওনাদের শেয়ার কিনা আছে এবং এটা ইসলামিক আদর্শ মতে যেন পরিচালনা করা হয় সেটা নজরদারি করেন ওনারা। ওইটাই কিন্তু এস আলম এবং তার গ্রুপ কাইরা নিয়ে চলে গেল। আর ওই কথাটাই কিন্তু সালাউদ্দিন সাহেব বলছে যে আজান দিয়া লিল্লাহে আকবার বইলা এই ব্যাংকটা দখল কইরা নিছিল। আর ওই ব্যাংক এখন বেদখল হয়ে যাওয়াতে ওনাদের মন খারাপ বইলা একটা কবিতাও বলছে। এই কবিতাটা কিন্তু আমি আগেও শুনছি, হ্যাঁ, আওয়ামী লীগের এক নেতার মুখে শুনছি। আসলেই তো চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে প্রভু আছি ভিজে দংশিনী যায়। চিরসুখী জন ভ্রমে কি কখন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কবু আসিবে সে দংশানি যারে। সুরঞ্জিত সেনগুপ্ত ওনার নাম, ওনার মুখে শুনছিলাম, আবার ওনার মুখেও শুনছি। যাতনা কি যাতনা বিষে ভুইলা গেছি, মুখস্থ করতে পারি নাই। যাই হোক, ওই কবিতাটা ওনার মুখে শুনলাম। আজকে কিন্তু উনি খুবই মজা দিছে, হ্যাঁ, এই সংসদে খুব মজা দিছে। একটা টাইমে তো বললো এনসিপির কাউকে দেখছি না কেন, ওনাদের চেয়ার খালি কেন। খোশ মেজাজে ছিলেন উনি, হ্যাঁ ভাই, খোশ মেজাজে ছিলেন উনি। যুক্তি দিয়ে বুঝাই দিছে যে এই ব্যাংক থেকে 700 কোটি টাকা একবার নেওয়া হয়েছিল এই নির্বাচনের সময়, আরেকটা কি ব্যাপারে যেন 20,000 কোটি টাকা নিয়ে চলে গেছে, এই টাকাগুলো কারে নিছে। উনি সরাসরি নাম না বললো, বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব যখন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইছে, তখন উনি বলছে যে আপনি নাম না নিল জামাত ইসলামের দিকেই আপনি ইঙ্গিত করছেন, এটা তো আমরা বুঝতে পারি, নাম মুখে নিলে অসুবিধা কি। কিন্তু আপনি যে 700 কোটি টাকার কথা বললেন, সেটা নিয়ে আমি চ্যালেঞ্জ করতেছি। ডাক্তার শফিকুর রহমান স্যার চ্যালেঞ্জ ছুড়ে দিছে, এই 700 কোটি টাকা বা 20,000 কোটি টাকা যদি প্রমাণ করতে পারেন, আমি আপনাকে একটা মেডেল দিব। ওই মেডেল দেওয়ার কথা না বলে যদি বলতেন যদি আপনি প্রমাণ করতে পারেন আমি রাজনীতি ছেড়ে দিব, তাহলে আরো স্ট্রং হয়ে যেত ব্যাপারটা, চ্যালেঞ্জের মুখে চলে যেত। এখন একটা মেডেলের জন্য সালাউদ্দিন সাহেব এটা প্রমাণ করবে কিনা আমি জানি না, তবে প্রমাণ করা উচিত। আর মেডেলটা যখন দিবেন 24 ক্যারেট গোল্ডের মেডেল দিবেন, মোটা, একটা মোটা কয়েক ভরি, যেন উনি সারা জীবন রাখতে পারে। এখন কথা হচ্ছে চ্যালেঞ্জটা উনি নিবে কিনা। না, নেবে না। আর নিলে আমার মনে হয় প্রমাণ করতে পারবে না। ডাক্তার শফিকুর রহমান স্যার যেভাবে বলছে, পুরো সংসদের সামনে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিছে। তো এই চ্যালেঞ্জটা যদি গ্রহণ করতে পারে, তাহলে বলবো যে ঠিক আছে, আপনারা সঠিক পথে আছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাটপারি করতে যে জাতীয় সংসদে এবার ধরা খেয়েছেন, এবার ক্ষমা চাইতে শুরু করেছেন, দুঃখ প্রকাশ করতে শুরু করেছেন। আমরা একটা কথা বলি, সালাউদ্দিন আহমেদ শহুরে বাটপার। আপনারা বিভিন্ন নাটক সিনেমা দেখেছেন না, গ্রামের চাচাতো ভাই এবং শহরের বাটপার। শহরের যে মামাতো ভাই, মামা সাধারণত ঢাকা থাকেন আর চাচাতো ভাই সাধারণত গ্রামে থাকে। তা গ্রামের চাচাতো ভাই শহরের মামাতো ভাই, তো শহরের মামাতো ভাই হন বাটপার সার্ভিস। শহরে থাকে, একটু শুদ্ধ কথা বলে, আবার পড়াশোনা করলে দু একটা ফুটুর ইংরেজি বলে। এবং ওই গ্রামের চাচাতো ভাই যখন শহরে যায়, তখন ওই চাচাতো ভাইকে দিয়ে ওই শহরের মামাতো ভাই তার ফ্রেন্ডদের দিয়ে পকেট মারায়। এরকম বাটপারে কিন্তু করে, আমরা দেখেছি। মোবাইল চুরি করায়, মোবাইল ছিনতাই করায়। সালাউদ্দিন আহমেদ কিন্তু এরকম শহরে বাটপার শ্রেণীর। পার্লামেন্টে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান অভাব, পড়াশোনা জানা জ্ঞানী লোকের যথেষ্ট অভাব। এই সুযোগে সালাউদ্দিন আহমেদ সিরেফ বাটপারি করছে। হ্যাঁ, আমি এই জানি সেই জানি, শেখায় তমুক উর্দু ফার্সি, সে নানান ভাব নেন, বিশাল কিছু। অথচ এখানে তার হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার মতো বিজ্ঞ আইনজীবীরা পার্লামেন্টে যেতে পারেনি, যার ফলে তিনি আইনের ভুলভাল ব্যাখ্যা দেন, ব্যাংক আইনের অপব্যাখ্যা করেন, আরো নানান সংবিধানের অপব্যাখ্যা করেন। ভাগ্য ভালো শিশির মনির নাই, তাহলে অপব্যাখ্যা ছুটে যেত। এই জন্য ফাঁকা মাঠে সালাউদ্দিন আহমেদ এক প্রকার বাটপারি করছে, নিজেকে বিশাল জ্ঞান হিসেবে জাহির করানোর চেষ্টা করছে। এই জন্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে তার যে কিছু দুর্বলতা, এগুলো নিয়ে হিট করলে সালাউদ্দিন আহমেদ থেমে যাবে, দেখবেন 2-3 বার থেমে যাবে। এমনিতে সরকারে কিংবা বিএনপিতে সালাউদ্দিন আহমেদ একটা ধরা খেয়েছেন খলিল রহমানের মাধ্যমে। এখন বিএনপি সরকার চলছে খলিলের থিওরিতে, ইউনুস খলিলের থিওরিতে। কিছুদিন আগ পর্যন্ত চলছিল পুরোপুরি সালাউদ্দিন আহমেদের থিওরি। সালাউদ্দিন আহমেদ তো পরিবার কোটায় বিএনপিতে আজকে তার এই শক্তিশালী অবস্থান। খালেদা জিয়ার সম্ভবত বোনের মেয়ে বা এরকম কোনো আত্মীয়, খালেদা জিয়ার আত্মীয় চাকরি করতেন, কেরানিগিরি করতেন সালাউদ্দিন আহমেদ।
বিসিএস ক্যাডার হয়ে একটা পর্যায়ে আপনি এক্সিকিউটিভ পোস্ট পাবেন, যে আপনার একটা নির্বাহী ক্ষমতা থাকবে যখন আপনি ইউএন হবেন বা ডিসি হবেন। কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত আপনাকে জাস্ট কেরানিগিরি করতে হবে। আপনার আসলে এরকম কিছু পাওয়ার থাকবে না, কিছু ফাইল প্রসেস করবেন, সাইন টেন নিয়ে আসবেন ডিসির কাছ থেকে, ডিসি কিছু কাজ দিবে, আপনি ওই কাজ করবেন। ডিসি বলবে যে অমুক জায়গায় যাও, যে পরীক্ষা হলে ডিউটি করে আসবে, ডিউটি করে আসবে। এটাকে অনেকে উন্নত দেশের কেরানিগিরি চাকরির সাথে অনেকে তুলনা করে। বাংলাদেশে না এইসব কেরানিগিরিকেও অনেক প্রেস্টিজিয়াস হিসাবে দেখানো হয়। তো সালাউদ্দিন আহমেদ কেরানি ছিলেন, ডিসি অফিসার কেরানি ছিলেন, বগুড়া ডিসি অফিসার কেরানি ছিলেন, বিশেষ ক্যাডার। পরবর্তীতে খালেদা জিয়া তার সাথে আত্মীয়তা করে তাকে বিএনপি নেতা বানিয়ে দিয়েছে, এবং কথিত আছে যে তারেক জিয়ার গৃহ শিক্ষক। এই সূত্র ধরে তিনি আজকে এই অবস্থায় এসেছেন। এখন সালাউদ্দিন আহমেদ যে বাটপাড়িগুলো করছেন, পার্লামেন্টে যে চাপাবাজি করছেন, এই পার্লামেন্টে যদি সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান থাকতেন, এই পার্লামেন্টে যদি দেলোয়ার হোসেন সাইদির মতো অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান থাকতেন, যদি এখানে শহীদ কামরুজ্জামানরা পার্লামেন্টে যেতে পারতেন, কাদের মোল্লারা যেতে পারতেন, সাপোজ এখানে যদি থাকতেন, সুরঞ্জিত সেন গুপ্তের মতো অত্যন্ত মেধাবী এবং যোগ্য পার্লামেন্টারিয়ান, কিংবা তোফায়েল আহমেদের মতো বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান যদি এখানে থাকতেন, দেখতেন যে সালাউদ্দিনের মুখ ফুটে আর কথা বের হয় না। কারণ কি বলতে যে কি হয়ে যেত, একটা বেকায়দায় পড়ে যেত। তো এখন ফাঁকা মাঠে সালাউদ্দিন আহমেদ বাটপারি করছেন। তিনি সব জায়গায় প্রধানমন্ত্রীর পক্ষ তিনি, ধর্মমন্ত্রীর পক্ষ তিনি, সবের উদ্দেশ্যে দাঁড়ান। তিনি পার্লামেন্টে একটা হাসি তামাশার একটা জায়গায় পরিণত করেছেন। পার্লামেন্টের প্রত্যেক সেকেন্ডের জন্য বিরাট অংশের খরচ হয়, আর সেখানে তিনি হাসি তামাশা করছেন। কিন্তু মাঝে মাঝে জামাতের পার্লামেন্টারিয়ান বোর্ড অত্যন্ত দুর্বল, পড়াশোনা জানা লোকের অভাব, কিন্তু দুই একজন আছেন মাঝে মাঝে তারা একটু ঘটনা ঘটিয়ে দেন। তো দর্শক, ব্যারিস্টার নজিব মোমের অত্যন্ত ভদ্র এবং মেধাবী লোক, তিনি অত্যন্ত সফটলি, আরেকটু স্মার্টলি বলে ভালো হতো, সালাউদ্দিন আহমেদের একটা গোমন ফাঁস করে দিয়েছেন পার্লামেন্টে, যে সালাউদ্দিন আহমেদ এসালামের গাড়িতে চড়ে সংবর্ধনা নিয়েছে, খোঁচা দিয়েছে। এই সংবর্ধনায় সালাউদ্দিন আহমেদের 12টা বেজে গেছে। এদিকে জামাত শিবিরের লোকজন সেই পুরনো খবর আবার জনমনে এস্টাবলিশ করেছে, এবং পুরনো যে পেপার কাটিং এগুলো জামাতের মিডিয়া উইং প্রচার করছে, যে এসালামের গাড়িতে চড়ে সংবর্ধনা নিলেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ যে ধরা খেয়েছেন তার প্রমাণ হচ্ছে, সালাউদ্দিন আহমেদ পার্লামেন্টে এই এসালামের গাড়ি চড়া বিতর্কে ব্যারিস্টার নজিব মোমেনের খোঁচার জবাবে তিনি বলছেন, না আমরা গরিব না, টাকা পয়সা আছে। এখন তার সম্পত্তির হিসাব নিকাশও বেরিয়ে গেছে, এত ধনী কিভাবে হলেন। 2008 সালে যা ছিল তার চাইতে এত গুণ বেশি সম্পত্তি কিভাবে হলো। 4000 স্কোয়ার ফিটের উপরে ফ্ল্যাটে থাকেন, যেটা একসময় ছিল না। প্লট আছে অনেক, অর্ধ শতাধিকের উপর, প্রায় শতের কাছে প্লট। এত টাকা দেখি এসালামের গিফট নাকি, জনমনে আরো সন্দেহ ঢুকে গেছে। এখন ব্যারিস্টার নজিব মোমেনের খোঁচায় এসালামের গাড়ি চড়ে সংবর্ধনা নেওয়ার বিষয়ে তাকে একটা ব্যাখ্যা দিতে হয়েছে। আসলে কোনো ব্যাখ্যা দিতে তিনি পারেন, তিনি এক প্রকার ধরা খেয়েছেন, যার ফলে তিনি নিজেই বলেছেন আমি দুঃখ প্রকাশ করছি। এইসব ব্যাখ্যাটাকে এগুলো গেছেন, এইসব ব্যাখ্যা হাসিনা সবাই দিত, সবার কাছে ব্যাখ্যা আছে। এসালামের গাড়িতে চলেছে এটা সরল কথা, অতএব এখানে কোনো ব্যাখ্যা নেই। এসালাম টার্গেট করে বিশেষ উদ্দেশ্যে গাড়ি পাঠিয়েছে, এবং এসালামের সার্ভিস, এসালামকে যে এখন তার রিওয়ার্ড দিচ্ছে সালাউদ্দিন আহমেদ, এটা তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এসালামের হাতে ব্যাংক ফিরিয়ে দিতে চায়, তাদেরকে প্রকৃত মালিক বলে, এবং তাদের নাম একবার বলে না নেতিবাচকভাবে। আচ্ছা, আমরা তো এসালামকে সকাল সন্ধ্যা গালি দিই, এসালামকে সালাউদ্দিন আহমেদ পারলে একটা গালি দিক না, চ্যালেঞ্জ দিলাম যে পার্লামেন্টে বা পার্লামেন্টের বাইরে এসালামকে একটা গালি দেন, এসালাম লুটেরা, অর্থ পাচারকারী, বা এরকম একটা কথা বলেন না, যেটা সত্য কথা, যা প্রমাণ আছে এরকম একটা কথা বলেন, দেখবেন সালাউদ্দিন আহমেদ বলতে পারে না। এই জন্য এই এসালামের গাড়ি চড়ার বিতর্কে যে ব্যাখ্যা দিয়েছেন, ওটা কোনো ব্যাখ্যা না। বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে প্রচার করিয়েছেন যে ব্যাখ্যা দিয়েছেন, আসলে কোনো ব্যাখ্যা না। মূলত তিনি ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, একটু ইনিয়ে বিনিয়ে কথা বলে। ওরকম ব্যাখ্যা, খুনের সপক্ষেও ব্যাখ্যা আছে জানেন। সাপোজ আপনি একজনকে খুন করলেন, একদম দিনে দুপুরে আপনি কুপিয়ে মেরে ফেলেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ড বা এরকম যে কোনো একটা হত্যাকাণ্ডের করলেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ড আর বিশ্বজিৎ হত্যাকাণ্ড, আপনি কি জানেন হত্যাকারীদের কত ব্যাখ্যা আছে, যে আসলে আমি হত্যা করতে চাইনি এভাবে হয়ে গেছে, বিশ্বজিৎকে এইভাবে মারতে চাইনি এভাবে হয়ে গেছে। এর মানে ব্যাখ্যা যে কোনো অপকর্মের পক্ষে আছে, হয়তো এইসব ব্যাখ্যা টাকা দিয়ে পার পাওয়া যাবে না। জনগণ বুঝে গেছে আপনি এসালামের দালাল, এবং এসালাম আপনার পিছনে ইনভেস্ট করেছে, আপনি এসালামকে এখন রিওয়ার্ড দিচ্ছেন মন্ত্রী হয়ে। এই তো আবার এই যে দেখেন বাটপারি কত প্রকার। এই যে প্রথমে যে সালাউদ্দিন আহমেদের বাটপারি নিয়ে বললাম, যে ব্যারিস্টার নজিব মোমেন বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এসালামের মালিকানাধীন গাড়িতে সংবর্ধনা নিয়েছে। তো এটা আবার জবাব দিচ্ছে, না স্বরাষ্ট্রমন্ত্রী সরেনি, তখন আমি বিএনপি নেতা ছিলাম। আরে ভাই, তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এটা কি বলেছে, এটা নিয়ে আবার পেঁচানোর কি দরকার। এরকম পেঁচা, এটা বাটপারি। আবার দেখেন ইসলামী ব্যাংক ইসলামিক না সুদী, এটা নিয়ে কিন্তু বাংলাদেশে এখন কোনো বিতর্ক নাই, বা এই বিতর্ক থাকলেও এটা নিয়ে সালাউদ্দিনকে কেউ জিজ্ঞেস করেনি। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে আপনারা নতুন হলে প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।